এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন এবং আরো নতুন নতুন সাবস্ক্রাইব করার জন্য উৎসাহ প্রদান করছেন এবং যারা আগামীতে করবেন সকলকে আমার কৃতজ্ঞতা জানাই যে আমার ভয়েস এইভাবে আপনার সাবস্ক্রাইব করে আমার ভয়েসকে বাংলাদেশের প্রতিটা কোনায় পৌঁছে দেওয়ার জন্য। তো আপনারা এতক্ষণ হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতেই পারছেন যে আমি কি বলছি। হ্যাঁ, আজকের বেশ কয়েকটি পত্রিকায় এসেছে যে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়কে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন পিআইবি, মানে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো। তারা তো কেন এবং কি কারণ, চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি এবং তার আগে আমরা একটু পেপার নিউজটা পড়ি, সেটাতে আপনারা বুঝে যাবেন আসলে কি হয়েছে সেখানে ঘটনা। এটা হচ্ছে যে আপনার কালবেলার নিউজ। সেখানে ওরা বলেছেন জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানায় করা হত্যা চেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ 113 জনের আপনার এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিআইবি। এই বিষয়ে আদালতে তারা অলরেডি তাদের জবানবন্দিও দিয়েছেন এবং তাদের ফাইলও দিয়েছেন। এখানে এই মামলাটার কি হয়েছিল জানেন? যে মামলাটা করেছিল এটা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তথাকথিত বৈষম্য বিরোধীরা এবং এই ইন্টারিম গভর্নমেন্ট। ওরা একটা মামলা করেছিল যে 4 আগস্ট 2024 4 আগস্ট ধানমন্ডির সীমান্ত স্কোয়ার থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ধানমন্ডির 27 নম্বরে আহত হয় শাহেদ আলী। সেই সময় ঢাকা কলেজ, সিটি কলেজ যে কয়েকজন শিক্ষার্থী সহ 9 জন আহত হয়। এই ঘটনার শেষে হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে মামলা করা হয়, যার মামলার বাদী ধানমন্ডি থানায় হত্যা চেষ্টা মামলা করেন। তো মামলাটি তদন্তে করেন পিআইবির পরিদর্শক তদন্ত শাহজাহান ভূঁইয়া। তদন্তে উনি বলেন যে এখানে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে এবং যে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে, যা বলা হয়েছে তা সঠিক নয়। এজাহারে যাদের নাম দিয়েছে, যারা আহত হয়েছে, একটা ইন্টারেস্টিং ঘটনা দেখেন। শাহেদ আলী, রাশেদ, জুয়েল, মাহমুদ নাহিদ, রাসেল, মিরাজ, জান্নাতুল ফেরদৌস নাইম, আয়শা আক্তার, শাম্মী আক্তার আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে এই ধরনের কোনো আহত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। এখানে রাশেদ নামে একজন আছে, আবার সেটা আবার আমি না। হ্যাঁ, আমি কখনো আহত হই নাই, আমি মামলাও করিনি, তার মানে আমার নামটাও ভুয়া দিয়ে দিছে হয়তো বা। এখন সেখানে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা, এই নামগুলো নিয়ে ঢাকা শহরের প্রতিটি হসপিটালে ওরা যোগাযোগ করেছে, কোথাও এই নামের কাউরে পায় নাই। যে নামগুলো দিছে ঠিকানাগুলো পায় নাই। এবং এই তদন্ত মামলায় যার নাম, মানে মামলা সংক্রান্ত মামলাটার যে বাদীর ব্যাপারেও খোঁজ খবর নিয়ে সেইখানে বাদীকে পাওয়া যায় না। বাদী থাকতেন, বাদীর বাসার ঠিকানা দিছে যে শরীফের ভাড়া বাসায়। তো শরীফের ভাড়া বাসায় নোটিশ পাঠাইছে, পরে পুলিশ গেছে, শরীফ কয়ে যে আমি এরকম লোকের চিনি নেই, এরকম নামের কোনো লোক আমার বাসায় ভাড়াও থাকে না এবং আমার কোনো বাসায় ভাড়া দিই নাই, আমি নিজেই থাকি ভাড়া বাসায়, আমি আবার কারে ভাড়া দিব? মিথ্যাগুলো দেখেন। পরে যেই শরীফের আইডি কার্ড দিছে, ওই যে শরীফ থেকে শরীফা, শরীফা থেকে শরীফ, ওই রকম আর কি। যে আইডি কার্ড দিছে সেই আইডি কার্ডে লেখা কি আছে, তার বাড়ি হচ্ছে আপনার লক্ষ্মীপুর সদর 14 নম্বর মান্দারি এলাকা, সিরাজুল ইসলামের ছেলে তিনি। এবং 14 নম্বর ওয়ার্ড মান্দারি এলাকায় যায় সিরাজুল ইসলামের ছেলে কাউরে পাওয়া যায়নি এরকম। এরপরে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে, মোবাইল নাম্বারে বেশ কয়েকবার ফোন দেওয়ার পরে মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ কখনো খোলে কখনো বন্ধ থাকে। এগুলো কিন্তু পেপারের নিউজ, যেটা পুলিশ ম্যাজিস্ট্রেটকে জানাইছে। ওই ভদ্রলোকেরা যখন ডাকছে তখন সেই ভদ্রলোকও কোনো কাগজপত্র দিতে পারে নাই এবং ভুক্তভোগী যারা তাদের কাউকে আনতে পারে না, চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্র দিতে পারে নাই। এবং সেই শরীফ থেকে শরীফার সেই ভদ্রলোক সে নিজেও বইলা ফেলাইছেন যে ভাই এই ধরনের মামলা আমি করিই নাই, আমি জানিও না এটা কে বা কাহারা। ভাই আমি শোনার পর থেকে আমি ঢাকা শহরে আসিনি। এখন দেখেন এই মামলা থেকে এখন অব্যাহতি চেয়েছে কার জন্য? শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় সহ 113 জনের জন্য। এটা মিথ্যা মামলা। যার কারণে আপনারা দেখেন যে যার কারণে যখন বলা হইলো যে আবু সাইদের মামলা যখন হইলো, এই যে সুর শহীদ আবু সাইদ, এর মামলা যখন বলা হলো যে পোস্টমর্টেম করতে হবে, কারণ এর পোস্টমর্টেম এর আগেও যতবার তৎকালীন সময় করা হয়েছিল তখনও বলা হয়েছিল যে পুলিশের গুলিতে না, তারা কেউ পেছন থেকে আঘাত করে মারা হয়েছে। এবং আবু সাইদের বাবা যখন জাস্টিসের সামনে সরাসরি বলে বসলেন যে আমার ছেলেকে যখন দাফন করানোর জন্য নেয়, গোসল করায়, তখন মাথার পেছনে হাত দিয়ে দেখছি রক্তে লাল, ওখান দিয়ে রক্ত পড়তেছে কোথাও দিয়ে, তার মানে পেছন থেকে কেউ ছুরি মেরা বা কিছু মেরা। তারা হলে আবু সাইদ গুলি খেয়েছে দিনের 3টায়, মারা যায় রাতের 8টায়, হসপিটালে নেওয়া হয় রাতের 8:30টায়। এতক্ষণ সে কোথায় ছিল? জামাত শিবির তারে ওইখানে বাইন্দা রাইখে তারাই পিটাইয়া ছুরি মেরা মারছে। এবং এগুলো সব বের হয়ে যাবে দিকে তখন এই যে সার্জিস নাইট সহ এই যে চিলড্রেন পার্টি বা কন্ডম পার্টি যেটাকে বলেন, তারা ব্যাপক প্রতিবাদ জানাইছে, না 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 না, কোনো কুত্তা শহীদকে
কবর থেকে তুলে পোস্টমর্টেম করা যাবে না, কারণ কবর থেকে তুলে পোস্টমর্টেম করলে তখন সে যে শহীদ না, সে যে শুয়োর বা কুত্তা শহীদ, এটা বোঝা যাবে। তথাকথিত কুত্তা শহীদ গুলাকে এখন কবর থেকে তুলে একটার পর একটা আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার মাধ্যমে 15-20 জন আন্তর্জাতিক ডাক্তার যারা পোস্টমর্টেমে অভ্যস্ত, তাদেরকে নিয়ে যায় পোস্টমর্টেম করা জানা উচিত যে আসলে কিভাবে মারা গিয়েছিল। কারণ একটা শুয়োরও আপনার পুলিশের গুলি বা কোনো গুলিতে মারা যায়নি। এগুলো সব হারামজাদায় জামাত শিবির নিজেরাই গুলি করে মারছে, এবং যেটার প্রমাণ আজকের এইটা। তবে জানি না এই পত্রিকার যে নিউজটা করছে, এই নিউজটা কতক্ষণ থাকবে বা এটার পরে কি হয়। হয়তো এই কেস ধামাচাপা পড়ে যাবে, আরেকটা কেস উঠবে। তবে সত্যের জয় হবে। কখন কোথায় কিভাবে মরছে, কতগুলো মামলা অবৈধ হয়েছে, এবং এই মামলাগুলো থেকে সবগুলো থেকেই তদন্তে কোনো কিছুই উঠে আসবে না, এবং এই তদন্ত পুরোটাই জিরো হবে যদি কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। তাইলে এই মামলাগুলো সবগুলো থেকে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়স, হাজার কোটি যেসব আওয়ামী লীগ নেতাকর্মী আছেন, ওনাদের সকলকে মুক্তি দিতে বাধ্য হবে। তো চলুন আমরা চোখ রাখি, দেখতে থাকি কি অবস্থা হয় আসলে এই মামলাগুলোর, কতক্ষণ টিকে, পত্রিকার কাটিংগুলো কতক্ষণ টিকে। যদিও হয়তো এই পত্রিকার নিউজটা তো হাওয়া হয়ে যেতে পারে, তাই আমি চেষ্টা করবো এই পত্রিকার নিউজটা যাতে সংগ্রহে রাখা যায় এবং সেটা যাতে সংগ্রহে থাকে। গত দুদিন থেকে বাংলাদেশের একটি বিশেষ নিউজকে বাংলাদেশের এক শ্রেণীর জোকার মাওলানারা খুব দম্ভের সহিত তার ইউটিউব পেজে এসে, ফেসবুক পেজে এসে প্রচার করছেন। তো এই খবরটি কি? খবরটি হচ্ছে যে সাম্প্রতিক বাংলাদেশের হাইকোর্ট একটি রিট পিটিশনের নিষ্পত্তি করেছেন। তো নিষ্পত্তি করা এই রিট পিটিশনটা আসলে কি? আপনারা জানেন বাংলাদেশে 1962 এর আগে মুসলমান পুরুষদের জন্য একাধিক বিয়ে করার ক্ষেত্রে কোনো রকমের রেস্ট্রিকশন ছিল না। অর্থাৎ এক বউ আছে, চাইলে আপনি আরেকটি বিয়ে করে ফেলতে পারতেন। দেশে দেশে ঘুরে ঘুরে যারা বিবাহ পাগল, তারা দেশে দেশে ঘুরে ঘুরে, যারা নারীর লোলুপ, তারা দেশে দেশে ঘুরে ঘুরে একাধিক বিয়ে করতেন। 3টা 4টা 5টাও বিয়ে করতো। রংপুরে, ঢাকায়, চিটাগংয়ে, রাজশাহীতে যেখানে যেত সেখানেই একটা বিয়ে করে বসতো। তো এই অবস্থা দেখে এই সামরিক শাসক আইয়ুব খুব মর্মাহত হলেন। তিনি তখন 1962 সালের পারিবারিক অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ জারি করলেন। সেই অধ্যাদেশে, মুসলিম পারিবারিক অধ্যাদেশ, সেই অধ্যাদেশের সেকশন 6-এ একটি কথা রয়েছে যে কোনো মুসলিম পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, অর্থাৎ স্ত্রী থাকা অবস্থায় যদি আরেকবার বিয়ে করতে চায়, তাহলে প্রথম স্ত্রীর পারমিশন নিতে হবে। আর প্রথম স্ত্রী যদি পারমিশন না দেয়, সেই ক্ষেত্রে একটি সালিসি কমিশন হবে। সেই সালিসি কাউন্সিল যদি পারমিশন দেয় তাহলে দ্বিতীয় বিয়ে করা যাবে, তা না হলে করা যাবে না। এখন এই সালিসি কাউন্সিল শুধু স্ত্রীর পারমিশন, সালিসি কাউন্সিল নয়। এইটা কেন? অর্থাৎ স্ত্রীর পারমিশনকে পাশাপাশি সালিসি কাউন্সিল কেন রাখা হলো? ধরেন অনেক সময় দেখা গেল সম্পত্তির কারণে, সন্তানের কারণে হাজব্যান্ড এবং ওয়াইফ দুই জায়গায় আছে, কিন্তু স্ত্রী কোনো রকমের পারমিশন দিচ্ছে না, আবার স্বামীর ঘরেও আসতেছে না। সেই ক্ষেত্রে স্বামী বিয়ে করতে পারছে না, তার জীবন মানবেতর যাচ্ছে, তার বাইরের দিক ভিতরের দিক সামলাতে সামলাতে তার ব্যক্তিগত জীবন শেষ হয়ে যাচ্ছে। তো এই রকম অবস্থা একটি বিধান রাখা হয়েছে যে স্বামী যদি স্ত্রীর কাছ থেকে পারমিশনটি নিতে না পারেন, অর্থাৎ স্ত্রী যদি স্বামীর কথায় আলোচনায় যদি সন্তুষ্ট হয়ে তাকে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ পারমিশন না দেয়, তাইলে সেখানে একটি সালিসি কাউন্সিল হবে। তো সালিসি কাউন্সিলে স্বামীর পক্ষে একজন, স্ত্রীর পক্ষে একজন, 2 জন মানুষ থাকবে অন্তত পক্ষে। তারা 2 জনে আলাপ আলোচনার ভিত্তিতে যদি এই মতে একমত হয় যে স্ত্রী আর ফেরার সম্ভাবনা নেই, স্ত্রী তালাক চায় না কিন্তু স্বামীর ঘরেও ফিরতে চায় না, অথবা স্ত্রী শারীরিক মানসিকভাবে পর্যদস্ত, অসুস্থ অথবা অক্ষম, এই রকম অবস্থায় স্বামী স্ত্রীর কাছ থেকে পারমিশন না পেলেও ওই সালিসি কাউন্সিলের মাধ্যমে সেই পারমিশন নিয়ে দ্বিতীয় বিয়েটি করতে পারতেন। তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল 1971 সালে। 1971 সালে স্বাধীন হওয়ার পর সেই বিধানটি কিন্তু বাদ দেওয়া হয়নি। অর্থাৎ যে স্ত্রীর পারমিশন ব্যতিরেকে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে, এই রকম বিধানটিকে অ্যাকসেপ্ট করা হলো বাংলাদেশে 1974 সালে একটি আইনের মাধ্যমে। 1974 সালের মুসলিম পারিবারিক আইন।
সেই আইনে অধ্যাদেশে সরকার যেটা করলো যে পাকিস্তানে আইয়ুব সরকারের যে ফরমানটি ছিল, অর্থাৎ যে অর্ডিন্যান্সটি ছিল, সেই অর্ডিন্যান্সের এই পার্টিকুলার অংশটি বাংলাদেশের আইনে অ্যাডাপ্ট করে নিল। শুধু এটি না, এখানে আরো একটা বিষয় আছে, এটার সাথে আরো দুইটা বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ। একটা বিষয় হচ্ছে যে স্ত্রীকে যদি তালাক দিতে হয় তাহলে আপনি চেয়ারম্যান বরাবরে একটি নোটিশ দিতে হবে। সেই নোটিশ দেওয়ার পর 3 মাসের মধ্যে চেয়ারম্যান চেষ্টা করবে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কটা আবার জোড়া দেওয়া যায় কিনা, পুনঃস্থাপন করা যায় কিনা। 3 মাসের মধ্যে যদি চেয়ারম্যান অসমর্থ হন তাহলে এই তালাকটি কার্যকর হবে। অর্থাৎ চেয়ারম্যানের কাছে নোটিশ না দিয়ে যদি কোনো তালাক দেওয়া হয় সেই তালাকটি বৈধ তালাক হিসেবে গণ্য হবে না। অর্থাৎ আপনি মাঠে গরু অন্য লোকের দান খেয়ে ফেলছে, তার কথা শুনে এসে বউকে তালাক দিয়ে ফেললেন, ছেলে বাজারে হাঁস বিক্রি করে ফেলছে, বউকে এসে তালাক দিয়ে ফেললেন। এইরকম অবস্থা থেকে পরিত্রাণের জন্য, নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আইনটি করা হয়েছে যে একটি ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় নোটিশ না দিয়ে 3 মাস অতিক্রান্ত, 90 দিন অতিক্রান্ত না হলে হাজব্যান্ড তালাক দিতে পারবে না। তৃতীয় আরো একটি বিষয় এই অর্ডিন্যান্সের মাধ্যমে নিয়ে আসা হয়েছিল, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন। ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনটা মানে হচ্ছে কোনো ব্যক্তির, কোনো একটা শিশুর বাবা যদি তার দাদার আগে মারা যেত তাহলে দাদার সম্পত্তিতে পিতার অংশটি তিনি আর পেতেন না। এই 1962-তে এই মুসলিম পারিবারিক আইনে এই আইয়ুব খান কি বললেন যে দাদার আগে যদি বাবা মারা যায় আর যদি কোনো সন্তান যদি ওই ভদ্রলোকের থাকে, অর্থাৎ যে যারা ভিকটিম তারা বাবার রিপ্রেজেন্টেশন, অর্থাৎ বাবা বেঁচে থাকলে যে সম্পত্তিটা পেত, নাতিরা সেই সম্পত্তির অধিকারী হবেন। তাহলে ব্যাপারটা বোঝেন, এখানে 3টা বিষয় আসছে। একটা বিষয় হলো স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চাইলে স্ত্রীর অনুমোদন অথবা সালিসি কাউন্সিলের অনুমোদন লাগবে। দ্বিতীয়ত, স্ত্রীকে তালাক দিতে গেলে স্বামীকে 3 মাস আগে নোটিশ দিতে হবে। তৃতীয়ত, মুসলিম পারিবারিক আইনে, ইসলামিক আইনে দাদার আগে যদি বাবা মারা যায়, নাতিরা যে সম্পদ পেত না, সেখানে নাতিদেরকে বাবার সমপরিমাণে অধিকার দেওয়া হয়েছে, যেটাকে বলা হয়েছে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন, বাংলায় বলে প্রতিনিধিত্বের নিয়ম। অর্থাৎ বাবার প্রতিনিধিত্ব করবে নাতিরা। তো এইরকম অবস্থায় এই 3টা বিষয়কে বাংলাদেশের আইনে অ্যাডাপ্ট করে নেওয়া হয়েছে। এবং নাসিমা বেগম নামে একটি মামলায় সর্বশেষ এই 2021 শতাব্দীতে এসেও পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এখনো এই চেয়ারম্যানের অনুমোদনবিহীন, অর্থাৎ চেয়ারম্যানকে 90 দিনের আগে তালাকের নোটিশ না দিয়ে যদি তালাক দেওয়া হয় সেই তালাক বৈধ নয়। তার মানে এখনো পাকিস্তানের মতো শরিয়া আইনও এটাকে অ্যাকসেপ্ট করে। তো এইরকম এই 3টা বিধির মধ্যে একটা বিধি নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে সাম্প্রতিক একটি রিট হয়েছিল। সেই রিটটির কথা ছিল, মূলত রিটটি করা হয়েছিল যে এই অধিকারটাকে স্বামী যে স্ত্রীর পরামর্শ ব্যতিরেকে, অর্থাৎ স্ত্রীর পারমিশন বা শরিয়া মানে সালিসি কাউন্সিলের অনুমোদন ব্যতিরেকে তালাক দিতে পারবে না, এটাকে আরো ব্রড করার জন্য একটা রিট করা হয়েছিল। তো গত পরশুদিন বা গতকাল সেটির রায় হয়। হাইকোর্ট রায় দিয়েছে। রায়টা কি দিয়েছে? ওই রিটটি খারিজ করে দিয়েছে। অর্থাৎ আইনটি যেভাবে আছে সেভাবে রেখে কিছু অবজারভেশন দিয়ে এই রিটটি খারিজ করে দেওয়া হয়েছে। তার মানে খারিজ করে দেওয়া মানে হচ্ছে নতুন করে কোনো আইন হয়নি। আগে যে রুল ছিল, অর্থাৎ কোনো স্বামী দ্বিতীয় বিয়ে করতে গেলে স্ত্রীর পারমিশন নিতে হবে অথবা সালিসি কাউন্সিলের পারমিশন নিতে হবে, সেটা আগে যা ছিল এখনো তাই আছে। তো বাংলাদেশে পত্রিকায় এখন নিউজ যারা করে তাদের একটা বিশাল অংশ সাংবাদিক নয়, সাংঘাতিক। এই সাংঘাতিকেরা রায়টি না পড়ে, রায়টি না বোঝে এবং ওই যে ডক্ট্রিন অফ এই রিপ্রেজেন্টেশন বা মানে পারিবারিক আইনের 6 ধারাকে না বুঝে নিজেদের মতো একটি নিউজ করে ফেলছেন বেশ কয়েকটি পত্রিকায়। তাদের নিউজ হচ্ছে যে স্ত্রীর অনুমোদন ব্যতিরেকেই দ্বিতীয় বিয়ে সম্ভব। এই কথা শোনার পর আফসারি নামে একজন হুজুর, নোয়াখালীতে বাড়ি, কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গুরডা মাদ্রাসার প্রভাষক বা আরো বড় কিছু, যেটা আমার গ্রামেরই পাশে, তিনি সেই মাদ্রাসার শিক্ষক। তিনি আসলে কি হুজুর নাকি জোকার, মাঝে মাঝে এই জিনিসটা নিয়ে আমি কিন্তু খুব একটা
চিন্তার মধ্যে থাকি। তো আমি দেখি যে তার একটা বক্তৃতার ভিতরে জোকারি যে পরিমাণে থাকে, ইসলামী দর্শন, ইসলামী চেতনা সেটা কিন্তু সেই পরিমাণে থাকে না। তিনি বললেন যে মহানবীর বহু বিবাহের যে ট্রেডিশন, সেই ট্রেডিশনকে সুপ্রিম কোর্ট মুক্ত করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওনার কাপড় চোপড়ও নষ্ট হয়ে গেছিল কিনা এই আনন্দে আমি সেটা জানি না।